আপনার বদরাগী অসভ্য বকাটে ছেলের সাথে আমি আর সংসার করব না আব্বা। বাগানে রাখা বেতের চেয়ারে বসে চোখে মোটা ফ্রেমের চশমা এঁটে মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছিলেন গালিব মির্জা। পুত্রবধূর এহেন কথায় মধ্যবয়স্ক মানুষটার কানে গেল কিনা সন্দেহ, এমন ভাব করে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন যেন সে কিছুই শোনেনি। তবে চোরা চোখে ঠিকই পুত্রবধূর দিকে চাইল। রাবাব প্রচণ্ড রেগে আছে। পুরো নাম মেহেনুর তালুকদার রাবাব। রাবাব এই মুহূর্তে অগ্নিরূপ ধারণ করেছে। শাড়ির আঁচল দক্ষ গিন্নির মতন কোমরে গুজে, হাতে তার খুন্তি। পুত্রবধূ যে রানাগড় থেকে এখানে এসেছে সেটা সহজেই বুঝে গেল গালিব মির্জা। রাবাব রাগে ফুসফুস করছে। গালিব মির্জা কিছু বলছে না দেখে ওর আরও রাগ হলো। উচ্চস্বরে বলল, আব্বা, আপনি কি শুনতেছেন আমার কথা? গালিব মির্জা এবার কেসে উঠল। পুত্রবধূ আজ বেজায় খেপেছে। তালুকদার বাড়ির মেয়ে বলে কথা, এদের রাগ নাকের ডগায় থাকে। একে একমাত্র সামলাতে পারবে তার একমাত্র গুণধর পুত্র আরহাব মির্জা, কিন্তু সে এই মুহূর্তে বাড়ি নেই। গালিব মির্জা এবার নড়েচড়ে বসল, খবরের কাগজ টেবিলে রেখে দিল, বিরস মুখে দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন তো গেল এক তালুকদার বাড়ির অতি রাগী মহিলাকে সামলাতে সামলাতে, আবার নিজের ঔরসজাত পুত্রের ঘরেও পড়েছে সেই তালুকদার বাড়ির কন্যা। রাবাব আর চোখে শ্বশুরের দিকে তাকিয়ে ডাকলো, আব্বা। গালিব মির্জা এবার গলা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ মা বলো, কি হয়েছে? রাবাব হাতের খুন্তি শব্দ করে টেবিলে রাখলো, ফুঁসে উঠে বলল, আপনার ছেলের সাথে আমি আর থাকছি না আব্বা। আমি আজই বাপের বাড়ি চলে যাব। গালিব মির্জার মুখ একদম চুনোপুটি হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, শান্ত হও মা, কি হয়েছে বলো আমাকে, আমি দেখছি। রাবাব শান্ত হলো না, দ্বিগুণ ফুঁসে উঠল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এমন বদমেজাজি এক ঘরটার সাথে সংসার করা যায়? এমন বদলোকের সাথে সংসার করা যায়? করবে না সংসার, কিছুতেই এই আরহাব মির্জার সাথেই সংসার করবে না রাবাব। চলে যাবে আজই, চলে যাবে বাপের বাড়ি। গালিব মির্জা রাবাবের মাথায় হাত রাখল, ধীর কণ্ঠে বলল, শান্ত হও মা, আমায় বলো কি হয়েছে, আমি দেখছি আম্মা। রাবাব শান্ত হলো। গালিব মির্জা আর অপেক্ষা করলেন না, রাগ দেখানোর মতন করে বলে উঠল, সাহস কি করে হয় আরহাব মির্জার? আমার বৌমার সাথে অন্যায় করে, আজ আসুক বাড়ি, ঠ্যাং ভেঙে রেখে দিব একদম। তখনই মির্জা বাড়ির প্রবেশদ্বারে মোটর বাইক এসে থামল। গালিব মির্জা আর রাবাব সেদিকেই চাইল। মোটর বাইক গেটের পাশে রেখে চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে শীষ বাজাতে বাজাতে ঢুকলো আরহাব মির্জা। লম্বা চওড়া সুঠাম দেহি, ফর্সা ত্বকের সুদর্শন পুরুষ, পরনে কালো শার্ট আর জিন্স, লম্বা সিল্কের চুলগুলো এলোমেলো, রাশভারী মুখে খোঁচা খোঁচা দাড়ি। আরহাব বেশ ভাবসাব নিয়ে এক হাত পকেটে পুরে শীষ বাজাতে বাজাতে বাসায় ঢুকেছে। রাবাব অগ্নিমূর্তি হয়ে সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, আসছে দরবেশ। গালিব মির্জা হাসল। এই মেয়ে যত রাগারাগি করুক, আরহাব মির্জার সামনে এখন আর একটা কথাও বলবে না। আরহাব বাসায় যেতে যেতে নিজের বইয়ের দিকে তাকালো, রাশভারী কণ্ঠে বলল, রাবাব রুমে আয় দ্রুত, সময় 1 মিনিট। রাবাব রাগে দুঃখে কেঁপে উঠল। ইচ্ছে করছিল চেঁচিয়ে বলতেই, যাব না। কি করবেন? আপনার কথা আমি কেন শুনবো? শুনবো না। কিন্তু পারল না। খুন্তি তুলে বাধ্য স্ত্রীর মতন স্বামীর পিছু পিছু ছুটল। গালিব মির্জা সেদিকে তাকিয়ে হাসল। পরপর আবারও খবরের কাগজ নিয়ে বসল। হালকা গলা উঁচিয়ে বলল, আরহাবের মা, এক কাপ চা দিও তো। আসছি, চা খাওয়াচ্ছি বেশি করে। ভেতর থেকে ভেসে আসলো সুলতানা বেগমের কর্কশ কণ্ঠস্বর। গালিব মির্জা ফুস করে দীর্ঘশ্বাস ফেলল। মির্জা বাড়ি আর মির্জাদের নেই। মির্জা বাড়ি এখন তালুকদার বাড়ির মেয়েদের। মির্জারা তো এখন মির্জা বাড়িতে ভাড়া থাকে। তালুকদার বাড়ির 2 রমণী তাদেরকে যা বলবে তারা অক্ষরে অক্ষরে পালন করবে। গালিব মির্জা আফসোসের স্বরে বলল, জীবনে কি করেছিলাম? গালিব মির্জা পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন সারা জীবন বাপে ছেলে বসে তালুকদার কন্যাদের রাগ সামলানো ছাড়া কি আর করার আছে? আরহাবের পিছু পিছু বাড়িতে ঢুকলো রাবাব। আরহাব বাড়িতে ঢুকতেই ছুটে আসলো 2 বছর বয়সের পূর্ণ। পুরো নাম আয়রাত মির্জা, ডাকনাম পূর্ণ। পূর্ণ এসে পা জড়িয়ে ধরল আরহাবের। পরপর 2 হাত প্রসারিত করে আধো আধো গলায় বলল, পুন্নুল বাবা এতেছে, পুন্নুল বাবা এতেছে।
আরহাব হেসে উঠল, নিচু হয়ে মেয়ের ফুলো ফুলো গাল দুইটা টেনে দিল। পরপর মেয়েকে কোলে তুলে নিল। মেয়ের নরম গালে ঠোঁট ছোঁয়ালো, বলল, আম্মা। পূর্ণের মুখে হাসি নেই। মেয়ের মুখে হাসি নেই দেখে সহসাই কপাল কুঁচকে এলো আরহাবের। মেয়েকে আদরে কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার আম্মার কি হয়েছে? পূর্ণ সারা দিনের অভিযোগের ঝুড়ি নিয়ে বসলো। ফুলো ফুলো গাল দুইটা আরো ফুলালো। অভিযোগের স্বরে বাবাকে বলতে শুরু করলো। রাপা পদা পুন্নল মালে। আরহাব বুঝল মেয়ের মুখে হাসি না থাকার কারণ টের পেল। চোখ পাকিয়ে পাশে দাঁড়ানো বইয়ের দিকে তাকালো, যে এই মুহূর্তে বিরক্তি ভরা দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। আরহাব চোখ পাকিয়ে শাসিয়ে বলল, আমার মেয়ের গায়ে হাত তুলেছিস কোন সুখে? সুখ কি বেশি হয়েছে? একদম গুম করে দিব। আরহাব মেয়েকে কোলে নিয়ে হেঁটে যেতে থাকলো। পূর্ণ মাকে মুখ ভেঙচি কাটলো। আরহাব বলল, পরের বার আমার মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করলে ওই সুন্দর হাত দুটো আর থাকবে না। রাবাব ভ্রু কুঁচকে বাবা মেয়ের কাহিনী দেখলো, দাঁতে দাঁত চেপে বলল, যত সব ঢং। পূর্ণ বাবার গালে শব্দ করে চুমু এঁকে দিয়ে ফোকলার দাঁতে খ্যাক খ্যাক করে হেসে উঠল। রান্নাঘর থেকে সুলতানা বেগম ঠান্ডা পানি নিয়ে এলো। ছেলের দিকে গ্লাস এগিয়ে দিয়ে বলল, মেয়ে কি তোর দুধে ধোয়া তুলসী পাতা আরহাব? সারাদিন দুষ্টমি করে, তাকে মারবে না তো কি করবে? পূর্ণ বাবার কোল থেকে হাত পা ছড়িয়ে বলল। পুন্নল দাদু চুপ চুপ কলো বলেতি। সুলতানা বেগম ভুরু কুঁচকে বলল, চুপ পাজি মেয়ে, বাবা আসতে না আসতেই মায়ের নামে নালিশ দেওয়া শুরু করে দিয়েছিস। বাবাকে বলবো মা কেন মেরেছে? পূর্ণ গোলগাল চোখে কাদো কাদো মুখে মায়ের দিকে চাইল। রাবাব মেয়ের দিকে তাকে মুখ ভেঙচি কাটলো। পূর্ণ ঠোঁট উল্টিয়ে বাবার বুকে মুখ গুজল। সুলতানা বেগম নালিশ করে বলল, তোর পাজি মেয়ে দৌড়াদৌড়ি করে বাড়ির তিনটা গ্লাস, দুটো ফুলের টব আর সুখের মুখে মাখার ক্রিমটার সব ক্রিম বের করে নষ্ট করেছে। পূর্ণ চেঁচিয়ে উঠে বলল। পুন্নল দাদু চুপ কলো বলেছি। সুলতানা বেগম আবারও বলল, ক্রিম বের করে কি করেছে জানিস? সবটুকু ক্রিম পুতুলের গায়ে মেখেছে। পূর্ণ চেঁচিয়ে বলল। চুপ, আমার বাচ্চাকে দিয়েছি। পরপর বাবার কোল থেকে নামার পায়তারা শুরু করলো। হাত পা ছুটতে লাগলো। তার সব দোষ তার দাদু বাবার কাছে বলে দিয়েছে। এখন বাবার থেকে পালানোর পায়তারা। তখনই আজমিরা আসলো। পূর্ণ ঠোঁট উল্টিয়ে ডাকলো। পুন্নল পুপ্পি। আজমিরা ভুরু কুচকালো, বলল, ডাকছো কেন? তখন আমি ডেকেছি, শুনেছ? পূর্ণ ঠোঁট উল্টালো। আজমিরা হেসে উঠল, এগিয়ে গিয়ে কোলে নিল পূর্ণকে। আরহাব মায়ের থেকে পানির গ্লাস নিল। রাবাবের দিকে তাকিয়ে বলল, দুটো টব ভেঙেছে, 4টে এনে দিব। মুখে মাখার ক্রিম নষ্ট করেছে, সেটাও এনে দিব। কিন্তু এরপর মেয়ের গায়ে হাত তুললে ক্রিম মাখার জন্য ওই সুন্দর ঝলমলে চেহারাটা থাকবে না। সুলতানা বেগম আর দাঁড়ালেন না। এদের দুজনের মাঝে সে থাকতে চায় না, দুইটাই তেড়া। রান্নাঘরে চলে গেলেন। আরহাব পানি শেষ করে গ্লাস টেবিলে রাখলো। রাবাব রাগে ফুসফুস করতে করতে কিচেনের দিকে পা বাড়ালো। ওই চিকনি এখনই রুমে আয়। রাবাব দাঁড়ালো না, সে কিচেনে যেতে লাগলো। রাবাব কপাল কুচকে শাসিয়ে বলল, আর এক পা বাড়ালে পা ভেঙে হাতে ধরিয়ে দিব একদম। রাবাব তবুও থামলো না। রাগে তার শরীর জ্বলছে। হঠাৎ করে মনে হলো সে শূন্যে ভাসছে। রাবাব চেঁচিয়ে উঠল, আল্লাহ গো। ভয়ে হাতের কাছে যা পেয়েছে আঁকড়ে ধরেছে। পরপর সামনে তাকাতেই দেখল আরহাবের শার্টের কলার চেপে ধরে আছে। আরহাব ছোটখাটো দেহে রাবাবকে কোলে তুলে সিঁড়ির দিকে পা বাড়ালো। রাবাব কটমটো চোখে আরহাবের দিকে তাকালো, হাত পা ছড়িয়ে বলল, নামিয়ে দিন বদলো, নামান বলছি। আরহাব নামিয়ে দিল। থমথমে কণ্ঠে বলল, রুমে আয় বলছি। রাবাব মুখ ঘুরিয়ে বলল, যাব না। আরহাব চোখ পাকালো, রাগী কণ্ঠে বলল, যাবি না? ওকে যাস না। পরপর রুমের দিকে গেল আরহাব। রাবাব নিজ মনে আরহাব মির্জাকে গালি দিতে দিতে আরহাবের পিছু পিছু রুমের দিকে ছুটল। আরহাবের পিছু পিছু গাল ফুলিয়ে রুমে ঢুকলো রাবাব। রাবাব রুমে ঢোকার সাথে সাথে আরহাব শব্দ করে দরজা বন্ধ করলো। রাবাব গাল ফুলিয়ে অন্য পাশ ফিরল। আরহাব বাঁকা হাসল, এগিয়ে গিয়ে রাবাবের কোমরে গোজা শাড়ির আঁচল এক টানে ছাড়িয়ে ফেলল। রাবাব ফুঁসে উঠে কিছু বলবে তার আগে আরহাব রাবাবের উন্মুক্ত কোমরে নিজের হাত চেপে ধরল। রাবাব মুখ ঘুরিয়ে তেজি কণ্ঠে বলল, সরুন। আরহাব সরল না, রাবাবকে একদম নিজের কাছে টেনে নিয়ে বলল, এমন চড়ুইয়ের মতো শরীরে এত তেজ কোথায় থাকে তোর?
রাবাব দুই হাতে ধাক্কা দিল আরহাবকে। আরহাব শব্দ করে হেসে উঠল। রাবাবের দিকে তাকিয়ে ভুরু নাড়িয়ে বলল, ছাড়াতে পারবি নিজেকে? রাবাব বলল। নির্লজ্জ মানুষ, ছাড়ুন আমায়। আরহাব ভুরু কুচকে বলল। যদি না ছাড়ি? রাবাব রাগে কামড় বসালো আরহাবের গলার কাছটায়। আরহাব চোখ মুখ কুচকে ফেলল। ফর্সা মুখশ্রী বিবর্ণ হয়ে উঠল, তবে মুখে টু শব্দ করল না। রাবাব কামড় দিয়ে মনে মনে নিজেকে জয়ী ভাবল। যুদ্ধ জয় করার মতন ভাব নিয়ে আরহাবের দিকে তাকিয়ে বাঁকা হাসল। আরহাব কপাল কুচকে তাকালো, পরপর শব্দ করে হাসল। গলার অন্য পাশ ঘুরিয়ে বলল, এ পাশেও একটা চুমু দে। রাবাব থতমত খেয়ে বলল, চুমু কখন দিল? সে তো কামড় দিল। এ লোকে পাগল টাগল হয়ে গেল নাকি? রাবাব ঠোঁট চেপে হেসে বুড়ো নাড়িয়ে বলল, এভাবে ভালোবাসা দিলে মন্দ নয়, তবে তোর বরকে লোক সমাজে বের হতে হয়। রাস্তায় বের হলে তো লোকে বলবে আরহাব মির্জা একখান বউ পেয়েছে। জায়গায় জায়গায় ভালোবাসার সিলমোহর ছেপে দিয়েছে। রাবাবের কান গরম হয়ে উঠল। সাদে কি এই লোককে নির্লজ্জ বলে রাবাব? কোনো কথা মুখে আটকায় না। রাবাব আরহাবের মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলল, চুপ, অসভ্য লোক। আরহাব বাঁকা হাসল। রাবাবের হাত সরিয়ে ভুড়ো কুচকে বলল, আমি অসভ্য? রাবাব চোখ পাকিয়ে বলল। তো কে অসভ্য? আরহাব কাঁধ নাচিয়ে বলল। কি জানি। রাবাব বলল, আপনি একটা নির্লজ্জ পুরুষ, অসভ্য পুরুষ। সব সময় অশ্লীল শব্দ উচ্চারণ করেন। তো বউয়ের সাথে সবকিছু যায়, এমন কি? রাবাব চেঁচিয়ে উঠে আরহাবের মুখ চেপে বলল। চুপ। আরহাব হেসে উঠল। রাবাবের ছোট্ট দেহখানা আরো শক্ত করে চেপে ধরল নিজের সাথে, বলল। ওকে চুপ। রাবাব বলল। ছাড়ুন আমায়। আরহাব ছাড়ল না, সে ধীর গলায় বলল, এখন বল কি সমস্যা? মির্জা বাড়ি মাথায় তুলেছিলি কেন? রাবাব ফুঁসে উঠে বলল। আপনি পলাশকে মেরেছেন কেন? আরহাব ভুরু উঁচু করে বলল। তোকে কে বলল? রাবাব ফুঁসে উঠে বলল। কি ভেবেছেন? আপনি কোথায় কি করছেন আমার কানে আসে না? আরহাব বুঝলো বউ চটে গেছে। এই মুহূর্তে ধানি লঙ্কাকে থামানো বেশ কঠিন হবে, আবার সহজও। আরহাব হুট করে রাবাবের উষ্ঠদয় নিজের আয়ত্তে নিয়ে নিল। রাবাব হতভম্ব হয়ে গেল, গোলগাল চোখ করে তাকিয়ে রইল। দুই হাতে খামচে ধরল আরহাবের শার্টের পেছনের অংশ। রাবাব নিজেকে ছাড়ানোর চেষ্টা করে পারল না। বেশ সময় পরে শান্ত হয়ে গেল। রাবাবকে কাবু করতে পেরে আরহাব মনে মনে হাসল। পরপর রাবাবের গলায় মুখ গুজল। রাবাব কেঁপে উঠল। বিয়ের 3 বছর হয়ে গেছে, তবুও এ লোকের স্পর্শ মুহূর্তেই কাবু করে ফেলে রাবাবকে। আরহাব রাবাবের অবস্থা দেখে বাঁকা হেসে শুধালো, আমার তেজস্বিনী, তেজ হাওয়া। রাবাব থতমত গলায় বৃথা রাগ দেখানোর চেষ্টা করল, বলল। এরপর এমন বখাটেপনা করলে বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। আরহাব রাবাবকে ছেড়ে চুলগুলো 2 হাতে ঠিক করল। বখাটে কোথায় লাগে? রাবাবকে রাগাতে আরহাব বলল। জানিস কত মেয়ে আমার জন্য পাগল? রাবাবের মস্তিষ্ক ধপ করে আগুন জ্বলে উঠল। মেয়ে? মেয়ে কোথা থেকে আসলো? তার মানে এ লোকের মেয়েদের সাথে উঠা বসা আছে। রাবাব প্রচন্ড ক্ষেপল, তবে প্রকাশ করল না। দাঁতে দাঁত চেপে রুম থেকে বের হতে নিলে আরহাব বলল। আরে আবার রেগে যাচ্ছিস কেন? রাবাব এবার হেসে ঘুরে দাঁড়ালো। কি ভেবেছে আরহাবে শুধু রাবাবকে রাগাতে পারে? হুম, মোটেও না, রাবাবও পারে। রাবাব বাঁকা হেসে বলল। আরহাব ভাই, কি যে বলেন না, রাগ করবো কেন? কাজ হলো বোধহয়। আরহাব চোখ পাকিয়ে তাকালো। রাবাবের হাত শক্ত করে চেপে ধরে বলল। ভাই কিসের, জামাই ডাক। রাবাব মেকি হেসে বলল। কিন্তু আমি তো আপনাকে ভাইয়ের চোখে দেখি আরহাব ভাই। আরহাবের মুখ থমথমে হয়ে গেল। রাবাবের হাত শক্ত করে চেপে ধরে বলল। কিন্তু আমি তোকে তোর জন্মের পরেই বউ বউ নজরে দেখেছি। রাবাব ঠোঁট চেপে হাসলো, বলল। ভারী নষ্ট মানুষ দেখছি আপনি। বোনকে বইয়ের চোখে দেখতে আপনার লজ্জা করলো না আরহাব ভাই? আরহাবের রাগ তরতর করে বেড়ে চলেছে। আরহাব জোরে জোরে শ্বাস নিয়ে বলল। জামাই ডাক। রাবাব আর চোখে চাইল, ঠোঁট চেপে হাসল, বলল। আরহাব ভাই, আরহাব ভাই, আরহাব ভাই। আরহাব চট করে কোলে তুলে নিল রাবাবকে। রাবাব ভয় পেল। এ লোক এখন কি করতে পারে তা রাবাবের জানা। বড্ড ভুল করে ফেলেছে রাবাব। সে তুতলানো কণ্ঠে বলল। ভুল হয়েছে, আর হবে না, নামিয়ে দিন। আরহাব শুনল না। বাঁকা হেসে রাবাবকে বিছানায় বসিয়ে রাবাবের কানে ফিসফিস করে বলল। নষ্ট মানুষ কাকে বলে দেখবি না? আর হ্যাঁ, ভাই আর জামাইয়ের মাঝে পার্থক্যটাও। রাবাব চিবুক গিলে বলল। পূর্ণ কাঁদবে এখন। আরহাব রাবাবের গলায় মুখ গুজে বলল। কাঁদবে না?
রাবাব বলল। ধুর, আপনি একটা পাগল। আরহাব হাসল, হাসকিস্বরে বলল। এক মেঘ ফুলের জন্য পাগল। রাবাব হেসে উঠল, বলল। মেঘফুল কেন বলেন? আরহাব ধীর গলায় বলল। তোর নামের অর্থ জানিস? রাবাব ভুরু কুচকাল, বলল। মাথা নাড়িয়ে না বোঝাল। আরহাব মৃদু হাসল। শুভ্র মেঘ। রাবাব শব্দ করে হাসল। আরহাব রাবাবের দিকে এগোতে যাবে, এমন সময় রাবাব আরহাবের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দৌড়ে উঠে এলো। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আরহাব ধমকে বলল। দ্রুত রুমে আয় রাবাব, না হলে। রাবাব মুখ ভেঙচি কাটল, বলল। না হলে কচু, যাব না, কি করবেন? আরহাব চোখ পাকিয়ে তাকাতেই রাবাব মুখ ভেঙচি কাটল। আরহাব এগোতেই রাবাব দৌড়ে চলে গেল। ঘড়িতে সকাল 10টা। আজমিরার কলেজ নিয়ে আজ, সামনে ফাইনাল এক্সাম। রাত জেগে পড়েছে, তাই সকাল সকাল ওঠেনি। তবে পূর্ণ সেই সকাল 10টায় উঠেছে। ঘুম থেকে উঠেই তার দুরন্তপনা শুরু। এক মুহূর্তের জন্য শান্ত থাকে না সে। সকাল থেকে এ রুম থেকে ওই রুম দৌড়াচ্ছে। পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে। ফর্সা ত্বকে লালচে দাগ হয়ে গেছে। রাবাব পায়ে মলম লাগিয়ে দিল, তবুও শান্ত হওয়ার নাম নেই। ওর পায়ে নূপুর রিনঝিন শব্দে মির্জা বাড়ি মুখরিত। রাবাব কিচেনে সকালে নাস্তা তৈরি করছিল। গালিব মির্জাকে চা দিয়ে ফিরে এসে দেখল পূর্ণ কিচেনে পরোটা বানানোর জন্য গুলে রাখা আটা দুহাতে মেখেছে, গালে মেখেছে। রাবাব আসতেই পূর্ণ খিলখিল করে হেসে উঠল। ফুলো ফুলো হাতে রুটি বানানোর চেষ্টা চালাচ্ছে সে। রাবাবের মাথায় হাত। এ মেয়েকে নিয়ে সে কি করবে, কোথায় যাবে? রাবাব পুরো কুচকে এগিয়ে যেতেই পূর্ণ দাঁত বের করে বলল। পূর্ণ লুটি বানাই। রাবাব কপাল কুচকে বলল। আপনারে কে বলছে এত বড় কাজ করতে? পূর্ণ কিক কিক করে হেসে বলল। আব্বা। রাবাব দুহাত বুকে গুজে বলল। দাঁড়ান, আপনার আব্বাকে ডাকি। পূর্ণ ঠোঁট চোখা করে বলল। পূর্ণ লুটি বানাবো। সে মহা খুশি, চোখে মুখে হাসির ঝিলিক। রাবাব রাখতে গিয়েও রাখতে পারল না। এই মেয়েটার চেহারা একদম তার বাপের মতো। এই যে চোখ ভাসানো হাসিটাও আরহাবের কপি। আরহাবে ভাষা চোখের হাসি দেখলে রাবাব রাগ করে থাকতেই পারে না। এখন যোগ দিয়েছে পূর্ণ। দুজনের এই হাসি মুখ দেখলে রাবাবের রাগ উবে যায়। রাবাব এগিয়ে এসে পূর্ণকে কোলে তুলে নিল। ফুলো ফুলো ফর্সা গালে ঠোঁট চেপে ধরতেই পূর্ণ খিক খিক করে হাসল। আটায় নরম হাত রাবাবের গালে গিয়ে ঠেকল। ফারাজকে রুটি বেলতে বলে মা মেয়ের রুমের দিকে গেল। আরহা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই রাবাব মেয়েকে কোলে তুলে রুমে ঢুকলো। মেয়ের গালে হাতে, বউয়ের গালে হাতে সাদা সাদা কিছু একটা দেখে ভুরু কুচকলো আরহাব। পূর্ণ আরহাবকে ডেকে বলল। বাবা, পূর্ণ লুটি বানাই। আরহাব গামছায় মাথা মুছে এগিয়ে এসে দেখল দুজনের গায়ে আটা লেগে আছে। রাবাব হাসতে হাসতে বলল। আপনার আদরে বাদর মেয়ে কি করেছে জানেন? কি করেছে? আরহাব জিজ্ঞেস করতে করতে গামছা দিয়ে রাবাবের গালে লেগে থাকা আটা মুছে দিল। রাবাব হাসতে হাসতে বলল। সে রুটি বানাবে, তাকে নাকি তার আব্বা রুটি বানাতে বলেছে। রাবাব মেয়েকে নামিয়ে ওয়াশরুমে যেতে বলল। আরহাব একবার মেয়ের দিকে আরেকবার বইয়ের দিকে তাকিয়ে উল্টো হেঁটে আয়নার সামনে দাঁড়িয়ে উপহাসের সুরে বলল। মেয়ের মা আজ পর্যন্ত রুটি বানাতে পারলো না, মেয়েকে রুটি বানাতে বলবো? হাস্যকর কথাবার্তা। রাবাবের হাসি হাসি মুখ রক্তিমবর্ণ ধারণ করল। মেয়ের মা রুটি বানাতে পারে না? সেদিনে রুটি করেছিল। হ্যাঁ, রুটির আকার হয়েছিল মানচিত্রের মতন, তাই বলে এভাবে বলবে? রাগে দুঃখে ফুসফুস করতে করতে ওয়াশরুমের দিকে যাবে, এমন সময় আরহাব হাত টেনে ধরল রাবাবের। রাবাবের গাল লাল হয়ে গেছে, নাকের পাটা ফুলে ফেপে উঠেছে। রাগে ফুঁসে উঠে বলল। ছাড়ুন। আরহাব দাঁত কামড়ে হাসলো, ছাড়ল না। কেন যেন এই মেয়েকে রাগাতে ভালো লাগে আরহাবের। এই যে রেগে গেলে গাল দুইটো লাল হয়ে যায়, নাকের পাটা ফুলে ওঠে। রাবাবের এই লোকটা আরহাবের ভীষণ প্রিয়। রাবাবকে নিজের ঠান্ডা শরীরের সাথে মিশিয়ে নিজের ভেজা চুলে হাত চালাতেই ছোট ছোট জলরাশি উপচে পড়ল রাবাবের চোখে মুখে। রাবাব রেগে কিছু বলবে, আরহাব রাবাবের ঠোঁটে আঙুল চেপে বলল। হুশ, কোনো কথা না। রাবাব চোখ বড় বড় করে তাকালো। আরহাব রাবাবের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলে উঠল। রাগলে আগুন লাগে। রাবাব কপাল কুচকে তাকাতেই আরহাব ভুরু নাড়িয়ে বলল। বুঝলি না, এক কথায় যাকে বলে হট। রাবাব চোখ মুখ কুচকে বলল। আপনি আস্ত অসভ্য। আরহাব হেসে উঠল, বলল। জানি।
রাবাব দাঁতে দাঁত চেপে বলল। আমিও জানি। আরহাব শব্দ করে হাসল। রাবাব সেদিকে তাকিয়ে ভেঙচি কাটল। ছোট ছোট পায়ে আজমিরার রুমের সামনে এসে দাঁড়ালো পূর্ণ। পরনে নীল রঙের ফ্রক। পূর্ণ মাথা হালকা ঝুঁকিয়ে রুমে উকি দিল। আজমিরা বসেছিল। পূর্ণের নুপুরের শব্দ সে টের পেয়েছে। পূর্ণ এসেছে তাই এগিয়ে গিয়ে দরজা হালকা খুলতেই দেখল পূর্ণ মুখ ভার করে দাঁড়িয়ে আছে। বুড়ির কি হয়েছে? পূর্ণ গাল ফুলিয়ে বলল। পূর্ণ চকলেট খাবো। আজমিরা কোমরে হাত গুজে বলল। আমাকে বলেন। পূর্ণ পুনরায় গাল ফুলিয়ে বলল। পূর্ণ পুপি দিবে। আজমিরা হাসল। পূর্ণকে কোলে নিয়ে বাসা থেকে 5 মিনিটের দূরত্বের দোকানে গেল। যেতে যেতে পূর্ণ এক একটা পাকা পাকা কথা বলছে। আজমিরা সেগুলোর উত্তর দিচ্ছে। কখনো কখনো পূর্ণ খিলখিল করে হাসছে। আজমিরা পূর্ণকে কোলে নিয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানদার মিলন মিয়া আজমিরাকে দেখে বলল। আজমিরা আফা, কি লাগবো? আমারে কইতেন, বাড়িত পাঠাই দিতাম। আজমিরা হেসে বলল। এই যে বুড়ির জন্য চকলেট লাগবে। মিলন মিয়া হাসল। পান চিবোতে চিবোতে বলল। কেমন আছো তুমি? ভালো আতি। মিলন মিয়া হাসল। মেয়েটা এত মিষ্টি, এত সুন্দর করে কথা বলে। মিলন মিয়ার খুব ভালো লাগে। আজমিরা মিলন মিয়ার সাথে কথা বলছিল। এমন সময় পূর্ণ চেঁচিয়ে ডেকে বলল। এই পূর্ণ ভালো আনতেল। রাস্তা থেকে ফিরে তাকালো কিয়াস। আজমিরা থতমত খেয়ে রাস্তায় চাইল। কিয়াস এদিক দিয়ে যাচ্ছিল। ওদের দেখে এগিয়ে এসে বলল। পূর্ণ যে, আজমিরাকে উদ্দেশ্য করে বলল। কলেজ যাওনি কেন? আজমিরা ধীর কণ্ঠে বলল। এমনি যেতে ইচ্ছে করছিল না। কিয়াস ঠোঁট নাড়িয়ে বলল। ও, ততক্ষণে পূর্ণ কিয়াসের কোলে উঠে বসেছে। কিয়াস পূর্ণের গাল টেনে বলল। কেমন আছো পরি? ভালোতি। কিয়াস হাসল। ভীষণ মিষ্টি এই মেয়ে। কথাগুলো আরো মিষ্টি। মাতব্বার বাড়ির বড় ছেলে কিয়াস আহমেদ ঢাকায় ভালো চাকরি করছে। কিয়াস পূর্ণকে বলল। কি খাবে? পূর্ণ বলল। চকলেট চকলেট, এতগুলো চকলেট। কিয়াস হেসে উঠল। আজমিরা ইতস্ত করে বলল। আপনাকে দিতে হবে না। কিয়াস শুনল না। দোকানের থেকে অনেকগুলো চকলেট ধরিয়ে দিল আজমিরার হাতে, আর সাথে 5টা পটেটো চিপস। আজমিরা ধীর কণ্ঠে বলল। পূর্ণ তো চিপস খায় না। কিয়াস বলল। এগুলো পূর্ণের জন্য না, তোমার জন্য। আজমিরা অবাক হলো ভীষণ। পূর্ণ চিপস খায় না, চিপস আজমিরা খায়। আজমিরার খুব পছন্দ পটেটো চিপস। কিন্তু কিয়াস ভাই কি করে জানলো? পলিথিন ব্যাগ ভর্তি চকলেট নিয়ে হই হই করতে করতে বাসায় ঢুকলো পূর্ণ। পেছন পেছন চিপস খেতে খেতে বাসায় ঢুকলো আজমিরা। গালিব মির্জা বললেন। দাদু ও ভাইয়ের হাতে এগুলো কি? পূর্ণ বলল। চকলেট। আমাকে দিবেন না? পূর্ণ বলল। তুমি চকলেট খাবে? গালিব মির্জা পূর্ণকে কোলে বসিয়ে বলল। খাবো। পূর্ণ একটা চকলেট গালিব মির্জার হাতে ধরিয়ে দিল। গালিব মির্জা বলল। আরো চাই। পূর্ণ এবার হাত পা ছড়িয়ে কোল থেকে নেমে পড়ল। ছুটে গেল মায়ের কাছে। সবগুলো চকলেট রাবাবের হাতে দিল। পরপর 2 হাত প্রসারিত করে বলল। আমাক বলে। রাবাব মেয়েকে কোলে তুলে নিল। পূর্ণ গালিব মির্জার নামে নালিশ করে বলল। পূর্ণল দাদু, পূর্ণল চকলেট চাই, দিব না, যাও। গালিব মির্জা হাসল। আজমিরা বলল। নিজে মানুষের থেকে চেয়ে নিয়েছে, আবার অন্যকে দিবে না। বলি এত কিপটুস কেন আপনি? রাবাব মেয়ের গাল টেনে বলল। কার থেকে নিয়েছেন? ভালো আনতেল। বলে ছোট ছোট দাঁত বের করে হাসলো পূর্ণ। রাবাব অবাক হলো। এই মেয়ে এত দুষ্টু কেন, আল্লাহ মালুম। কেটে গেছে 2 সপ্তাহ। আরহাব কারখানা থেকে বাড়িতে ফিরল রাত 9টায়। দরজা খুলে দিতেই বিচক্ষণ দৃষ্টিতে ড্রয়িং রুমে নজর চালালো আরহাব। প্রতিদিন বাড়িতে ফিরলে মা মেয়েকে সোফায় দেখতে পায় আরহাব। তারা মূলত তারই অপেক্ষায় বসে থাকে। পূর্ণ আরহাব না ফেরা পর্যন্ত ঘুমায় না। আরহাব শার্টের বোতাম 2টা খুলে পা বাড়ালো, সোফায় বসলো। ফারজা ঠান্ডা পানের গ্লাস এগিয়ে দিল। ছেলের কথা শুনতেই সুলতানা বেগম এলেন। আরহাব ভুরু কুচকে সারা বাড়িতে চোখ বুলালো। হাতের ব্যাগটা টি টেবিলে রেখে ডাকলো রাবাবকে। আজমিরা পড়ছিল, সে নিজের রুম থেকে বের হয়ে আসলো। আরহাব বলল। রাবাব পূর্ণ কোথায়? আজমিরা বলল। ভাবি শুনলে বাড়িতে গেছে, আব্বা রেখে আসছে, মামা ফোন করে যেতে বললো তাই। আরহাব ধীর কণ্ঠে বলল। ও, পরপর উঠে দাঁড়ালো। রুমে যেতে বলল। টেবিলে পানি পড়ি আছে, খেয়ে ফেলে ওগুলো।
আজমিরা টি টেবিলে তাকালো, নিশ্চয়ই এগুলো ভাবের জন্য ছিল। এদিকে ভাবি গেছে বাপের বাড়ি। আজমিরা এগুলো নিয়ে কিচেনে রেখে দিল। সবকিছু আলাদা, 1 ঘন্টার মাঝেও কিছু হবে না। আজমিরা জানে এখন রুমে গিয়েই তার ভাই ভাবিকে কল করবে, তারপর 8 ঘন্টার মাঝে নিজে গিয়ে ভাবিকে নিয়ে আসবে, তাই রেখে দিল। ভাবি এলে তার সাথেই খাবে। আরহাব ফ্রেশ হয়ে ফোন হাতে নিল, পরপর ডায়াল করলো রাবাবের নাম্বারে। 2 বার রিং হতেই রাবাব রিসিভ করলো। স্ক্রিনে গোটা গোটা অক্ষরে ভাসছে পূর্ণের বাবা। রাবাব ভুরু কুচকে অচেনা নাম্বারের মতন করে বলল, হ্যালো, কে বলছেন? কাকে চাই? আরহাব ভুরু কুচকে দাঁতে দাঁত চেপে বলল, তোর একমাত্র জামাই, তোকে চাই। রাবাব ঠোঁট চেপে হাসলে পুনরায় বলল, দুঃখিত, আমার কোনো জামাই নেই। আমি পিওর সিঙ্গেল। বিশ্বাস না হলে আমার একমাত্র মেয়ের একমাত্র বাবাকে জিজ্ঞেস করুন। সরি, রং নাম্বার। আরহাব ফোন স্পিকারে রেখে ড্রেসিংয়ের ওপর রাখলো। চুলে চিরুনি চালাতে চালাতে বলল, ঠাস করে দিব এক চর। রেডি হ তাড়াতাড়ি, এখনই আসছি। রাবাব ঠোঁট চেপে হাসতে হাসতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, বলল, কে হে আপনি ভ্রাতা? কোথায় আসবেন? কোথায় যাব? থাপড়ে গাল লাল করে দিব। আসছি, দাঁড়া, বোঝাচ্ছি আমি কে। আরহাবের রাগ তরতর করে বাড়তে লাগলো। সামনে থাকলে বুঝতো আরহাব কি জিনিস। আরহাব রাগ সামলে বলল, জাস্ট 15 মিনিট। বলেই কল কাটল। অফ হোয়াইট শার্ট, ব্লু জিন্স পরে নিল। পরপর বাসা থেকে বের হতে গেল। বাইক নিয়ে বের হবে এমন সময় গালিব মির্জা বাসায় ঢুকলো। ছেলেকে বাইক নিয়ে বের হতে দেখে বলল, কোথায় যাচ্ছ? আরহাব বলল। বউ আনতে। গালিব মির্জা বলল, সবে মাত্র গেল মেয়েটা। আরহাব ভুরু কুচকাল। তো গালিব মির্জা দীর্ঘশ্বাস ফেলল। আরহাব বাইক নিয়ে বের হয়ে গেল। বউ ছাড়া এক মুহূর্ত কাটে না আরহাব মির্জার। এতদিন শুধু বউ ছিল, এখন আবার যোগ হয়েছে মেয়ে। রাবাব পূর্ণকে ছাড়া আরহাব যেন নিঃস্ব। বাড়িতে ফিরে 2টা মিষ্টিমুখ না দেখলে আরহাবের ক্লান্তি দূর হয় না, অশান্তি লাগে। মেয়ে বউকে বুকে না চড়ালে অশান্তি কমে না। তালুকদার বাড়ির গিন্নিরা রান্নায় ব্যস্ত। রেহানা বেগম মেয়েকে দেখেই রান্না বসিয়ে দিয়েছিল। রাবাব আর নাতনি যখন এসেছে, আরহাব আসবেই, আর এসে রাবাব পূর্ণকে নিয়ে যাবে, এজন্য কয়েক পদের রান্নাবান্না করেছে। সাবরিনা টেবিলে সব খাবার গোছাচ্ছে। ভাবির সাথে হাতে হাতে সাহায্য করছে রাবাব। পূর্ণ নানুর কোলে বসে বকবক করে যাচ্ছে। সরোয়ার তালুকদার নাতনির বকবক খুব মনোযোগ সহকারে শুনছে। সাথে 7 বছরের আবির তালুকদার। রাবাব সেদিকেই চাইতেই দেখল আবির সোফায় হেলান দিয়ে চুপচাপ শুনে যাচ্ছে। পূর্ণ চেঁচাচ্ছে, আবার দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসছে। বাইরে থেকে মোটরসাইকেলের শব্দ ভেসে আসতেই সাবরিনা মুখ টিপে হাসল। রাবাব ভুরু কুচকে তাকাতেই সাবরিনা বলল, রাবাব আরহাব চোখে হারায় তোকে। কচু, ওসব চোখে টোকে হারানো কিছু না, এগুলো ঢং হচ্ছে। সাবরিনা হেসে বলল। তোদের ঢং দেখতে দেখতেই এই জিন্দেগি খতম হো গই। রাবাব দরজায় যেতে যেতে বলল, আমাদের ঢং নাকি ভাইয়ার? সাবরিনা চোখ পাকিয়ে বলল। চুপ বজ্জাত মেয়ে। রাবাব হাসতে হাসতে দরজা খুলে দিল। আরহাব বাইকের চাবি হাতে সোজা বাড়িতে ঢুকল। রাবাবকে দেখেও দেখল না যেন। আরহাবকে দেখেই পূর্ণ চেঁচিয়ে বলল, পুন্নল বাবা, আলিফ ভাই, পুন্নল বাবা এতেতে। আবির হাসলো। আরহাব গিয়ে মেয়েকে কোলে তুলে নিল। আবিরের মাথায় হাত চালালো। সরোয়ার তালুকদার বলল, ভালো আছো? আরহাব মাথা নাড়িয়ে বলল। পূর্ণ সারাদিন পরে বাবাকে পেয়ে বাবার গলা জড়িয়ে থাকলো। সাবরিনা হেসে উঠে বলল, ভালো আছেন? সরোয়ার তালুকদার উঠে গেলেন। আরহাব মুখে হাসি টেনে বলল, ভালো। আরো বেশ কিছু কথা হলো। আরহাব পুরোপুরি রাবাবকে ইগনোর করলো, যেন রাবাব বলতে কাউকে চেনেই না আরহাব। এমন সময় বাসায় ফিরল সাফওয়ান। ওই তো সাফওয়ানও ফিরেছে। সাফওয়ানের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আরহাবের। পরপর দুজনেই ফ্রেশ হতে চলে গেল। পরপর সবাই একসাথে ডিনার করলো। আরহাব মেয়েকে নিয়ে রুমে ফিরল। পূর্ণ ঘুমিয়েছে বিছানায়, শুয়ে দিয়েই মাথায় হাত বোলাচ্ছিল আরহাব। মেয়ের গায়ে খাতা তুলে দিল। রাবাব আরহাবের দিকে চোখ পাকিয়ে বলল, যাব না আপনার সাথে। আরহাব মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে ভুরু কুচকে বলল, থমথমে কণ্ঠে বলল, তোকে কে বলেছে যেতে? আমি আমার মেয়েকে নিতে এসেছি। বিড়বিড় করে বলল, মেয়ের মাকেও নিতে এসেছি অবশ্য। রাবান হাঁ করে তাকিয়ে রইল। এ লোক আসলেই একটা বদলোক। রাবাব দাঁতে দাঁত চেপে বলল, তো মেয়েকে নিয়ে ফুটেন যান, দেরি করছেন কেন? রাগে ফুসছে রাবাব। এই মেয়ে এত রাগ কোথায় রাখে? আরহাব ভেবে পায় না। ছোট্ট একটা শরীরে মনে হয়
রক্তমাংসের থেকে রাগের পরিমাণ বেশি। রাগে নাক লাল হয়ে উঠেছে। আরহাব উঠে গিয়ে রাবাবের লাল হয়ে যাওয়া নাকটা টেনে দিয়ে বলল। মেয়ের মাকেও নিতে এসেছি। রাবাব মুখ ফিরিয়ে নিয়ে বলল। মেয়ের মা যাবে না ওই বদলোকের সাথে। যে বদলোক সারাদিন বউ বাচ্চার খবর নেয় না, ওই বদলোকের সাথে কোনো কথা নেই। আরহাব ঠোঁট চেপে হাসল। রাবাবকে 2 হাতে জড়িয়ে নিয়ে বলল। মেয়ের বাবা কাজে ভীষণ ব্যস্ত, মেয়ের মাকে তো এটা বুঝতে হবে নাকি? রাবাব নাক কুচকে বলল। তো সে কাজ নিয়েই থাকুক, বউ মেয়েকে লাগবে কেন? আরহাব বাঁকা হেসে 2 হাতে কোমর চেপে ধরল রাবাবের। বাঁকা হেসে বলল। অফিস কি আর বউয়ের কাজ করতে পারবে? রাবাব তেতিয়ে উঠল। ছাড়ুন, এমন বদলোকের সাথে কে যাবে? আরহাব অবাক হওয়ার ভান করে বলল। কেউ যাবে না? না। মেয়ের মাও যাবে না? রাবাব হো হো করে হেসে উঠল, বলল। কখনোই না। আজমিরা কিয়াস আহমেদ শাওন নামের আইডিটা ঘুরে ঘুরে দেখছিল, তবে কখনো রিকোয়েস্ট পাঠানোর মতন সাহস হয়ে ওঠেনি। আইডিতে শত শত ছবি পোস্ট করা। এই তো মিনিট কয়েক আগে পোস্ট করেছে। 2জন মেয়ে আর কয়েকজন ছেলে একসাথে দাঁড়িয়ে ছবি উঠেছে। 2জন মেয়ে সুন্দরী, দেখে মনে হচ্ছে ওনারা কলেগ হয়েছে। তাতে কি এভাবে ছবি তুলতে হবে? ছবিটা দেখা মাত্র মস্তিষ্কে আগুন জ্বলছে আজমিরার। মেয়েটা একদম কিয়াসের সাথে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে গটগট করতে করতে মোবাইল রেখে দিল আজমিরা। এ লোক যার সাথে মনে হয় তার ছবি তুলুক, যাকে ইচ্ছা তাকে দেখুক, তাতে আজমিরার কি? আজমিরা মোবাইল বিছানায় ছুঁড়ে মারল। বই খুলে পড়ার চেষ্টা করলো। পড়া কি আর মাথায় ঢোকে? সে উঠে ব্যালকনিতে গেল। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কি মনে হতেই আবারও রুমে এসে ডাটা অন করলো। কিয়াসের প্রোফাইলে গিয়ে ছবিটাতে অ্যাংরি রিয়াক্ট দিল, সাথে সাথে ডাটা অফ করে দিল। এখন কিছুটা শান্তি লাগছে। সে মোবাইল রেখে পড়তে বসল। আরহাবরা ফিরল 11টায়। পূর্ণ এসেই আজমিরার রুমে ছুটল। পূর্ণকে দেখে আজমিরা বই রেখে উঠে এলো। পূর্ণকে কোলে নিয়ে বিছানায় বসল। পূর্ণ হেসে বলল। আমি এতেছি। আমার জন্য কি এনেছেন? পূর্ণ খালি হাত দেখিয়ে বলল। কিছু না। আজমিরা পূর্ণের গাল টেনে দিয়ে বলল। কিছু আনেননি কেন? আমি কি রাগ করব? পূর্ণ খেকিয়ে উঠে হাসল, বলল। না না। আজমিরা জেদ দেখিয়ে বলল। করব। আপনার সাথে রাগ করেছি? পূর্ণ গোলগাল চোখ করে তাকিয়ে রইল। এখন কি করবে? তার ফুপি তার সাথে রাগ করেছে। সে কিছুক্ষণ চুপ করে ভাবল। কিছু একটা মনে পড়তেই রুম থেকে দৌড়ে বের হলো। আজমিরা পিছু ডাকল, তবুও শুনল না। আজমিরা হাসতে হাসতে পড়ার টেবিলে অগোছালো বইগুলো গুছিয়ে রাখল। চুলগুলো হাত খোপা করে বিছানায় গিয়ে বসে মোবাইলে ডাটা অন করতেই টুং করে নোটিফিকেশন এলো। কিছুক্ষণ আগে করা কাজটা বেমালুম ভুলে বসেছে সে। নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখল কিয়াস রিকোয়েস্ট পাঠিয়েছে। সাথে সাথে মোবাইল বিছানায় রাখলো। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে নাকি করবে না দ্বিধায় পড়ল। শেষমেশ ঠিক করলো করবে। যেই ভাবা সেই কাজ। অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ এলো। মেসেজ দেখে আজমিরার চক্ষু চড়ক গাছ। লজ্জায় পচা পানিতে ডুবে মরতে ইচ্ছে করলো। এই মেয়ে, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখো। আজমিরা হা করে তাকিয়ে রইল। এটা কি হলো? লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠলো আজমিরার। সত্যিই তো, লুকিয়ে লুকিয়ে লোকটাকে দেখে আজমিরা, কিন্তু আজ যে ধরা পড়ে গেল। লোকটার সামনে যাবে কিভাবে সে? ছি, কি লজ্জা, কি লজ্জা। আজমিরা মেসেজ সিন করে বেশ সময় নিয়ে লিখলো। জি না। কিয়াস ল্যাপটপে অফিসের কাজ করছিল। আজমিরা রিপ্লাইয়ে লিখলো। কি জিনা? আজমিরা বিছানায় আছড়া হয়ে বসলো। লিখলো, দেখি না। কিয়াস মুচকি হাসলো। লিখলো, কি দেখো না? আজমিরার রাগ হলো। লোকটা জেনেও বারবার জিজ্ঞেস করছে। লিখলো, আপনাকে দেখি না। কিয়াস এবার শব্দ করে হাসলো। কাকে দেখো? কাউকে না। কেন দেখো না? এমনি। এমনি কেন? আজমিরা রাগে মোবাইল বিছানায় ফেলে মুখ ভিঞ্চে কেটে বলল, কচু। এরপর কাটে কিছুদিন। আজমিরার এক্সাম শেষ হয়েছে, রেজাল্টও হয়েছে। 2 মাস ধরে কোচিং করছে। কোচিং থেকে ফিরতে ওকে জানানো হলো আজ আজমিরাকে দেখতে পাত্রপক্ষ আসবে। হুট করে এসব আজমিরার মাথায় আকাশ ভেঙে পড়ল। মির্জা বাড়ির 2 গিন্নি রান্নায় রান্নায় ব্যস্ত। সুলতানা বেগম, রাবাব সাথে ফারজা হাতে হাতে সব কাজ করছে। গালিব মির্জার কোলে পূর্ণ। আজমিরা রুমে দরজা আটকে বসে আছে। কোথা থেকে কি হচ্ছে সে বুঝে উঠতে পারছে না। আজমিরা কিয়াসকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না সে। কিন্তু কিয়াস কি আজমিরাকে ভালোবাসে? উনি তো কখনো বলেনি।
আজমিরা, আমি তোমাকে ভালোবাসি। আজমিরা রাবাবকে কিছু বলবে ভেবে কয়েকবার গিয়েছিল, কিন্তু প্রতিবারই রাবাব ব্যস্ততার বাহানায় এড়িয়ে গেছে। আজমিরা রাগে দুঃখে কেঁদে ফেললো। কি করবে এখন? কাকে বলবে? কিয়াসকে কোথায় পাবে? কি করবে ভাবতে ভাবতে কল করলো কিয়াসের বোন কাইফাকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে কাইফা বলল, হ্যালো আজমিরা। আজমিরা চুপ করে রইল। কি বলবে আজমিরা? কিয়াস কোথায়? কাইফা কি ভাববে? কাইফা তো এসব কিছু জানে না। ওপাশ থেকে কাইফা আবারও বলল, হ্যালো। আজমিরা ভাঙা গলায় বলল, ক্লাসে এলি না কেন? কাইফা ব্যস্ত গলায় বলল, আসলে আমি একটু ব্যস্ত। আজ কিয়াস ভাইয়ার বিয়ে, বাড়িতে অনেক কাজ আজমিরার জন্য। কথাটা শোনা মাত্র আজমিরার মাথাটা ঝিমঝিম করে উঠল। বিয়ে? কিয়াসের বিয়ে? এর জন্য ফোনে পাওয়া যাচ্ছে না। আজমিরার হাত থেকে মোবাইলটা বিছানায় পড়লো। কিয়াস তাকে ভালোবাসে না ভাবতেই বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখে ভালোবাসি না বলল, আজমিরার মন বলতো কিয়াস তাকে ভালোবাসে, কিন্তু তার ধারণা ভুল। লোকটা আজ বিয়ে করছে। এখন আজমিরা কি করবে? ফারজা রাবাব এসে ওকে রেডি করে দিল। মেরুন রঙের শাড়ি, সিম্পল ডিজাইনের জুয়েলারি, হালকা মেকআপে বেশ সুন্দর লাগছে আজমিরাকে। রাবাব ফারজা রুম থেকে যাওয়ার পর আজমিরা আয়নায় একবার নিজেকে দেখলো, পরপর ফুফিয়ে কেঁদে উঠল। বিকেল 5টা। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আজমিরা। হাত পা রীতিমতো কাঁপছে, মাথা তুলে তাকাতেও ভয় পাচ্ছে। সামনে বসে থাকা মানুষটার চেহারা দেখারও প্রয়োজন মনে করলো না আজমিরা। মলিন মুখ, কান্না করার কারণে চোখ দুটো ফুলে গেছে। বাড়ির বড়রা মিলে আগেই ঠিক করেছিল আজই কাবিন করা হবে। আজমিরা একদম পাথরের ন্যায় মাথা নিচু করে বসে রইল সোফায়। পূর্ণ ঘুমিয়েছিল। বাড়ির বড়রা টুকটাক কথা বলছিল। এমন সময় গুটি গুটি পায়ে ছুটে এলো পূর্ণ। বসার ঘরে এসে একসাথে এতগুলো মানুষ দেখে পূর্ণ আজমিরার পাশে গিয়ে বসলো। আজমিরা পূর্ণের হাত ধরতে যাবে, এমন সময় পূর্ণ চেঁচিয়ে ডাকলো, ভালো আঙ্কেল। সাথে সাথে চমকালো আজমিরা। পূর্ণ দুহাত বুকে গুজে বসে থাকা কিয়াসের কোলে উঠল। আজমিরা হকচকে সামনে তাকাতেই দেখলো সাদা পাঞ্জাবিতে সামনে কিয়াস বসা, তার ঠিক পাশে কাইফা। আজমিরা তাকাতেই কাইফা মিটমিটিয়ে হাসছে। অবাক চোখে চারপাশে নজর বোলালো আজমিরা। এতক্ষণে সবাইকে তাকিয়ে দেখলো গালিব মির্জার পাশে আরহাব, কিয়াসের বাড়ির লোকজন। পরপর রাবাবের দিকে তাকাতেই দেখলো রাবাবও মিটমিটিয়ে হাসছে। আজমিরা চোখ ইশারায় বুঝালো এসব কি হচ্ছে। রাবাবও ইশারায় বলল, যেটা তুমি চাইতে। আজমিরা গোল গোল চোখ করে সামনে বসা কিয়াসের দিকে তাকালো। কিয়াস পূর্ণের সাথে ব্যস্ত। আচ্ছা, আজমিরা কি হাসবে নাকি কাঁদবে কিছু বুঝে উঠতে পারলো না। কাইফা এসে আজমিরার পাশে বসলো। আজমিরা ধীর গলায় বলল, এসব কি হচ্ছে? কাইফা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসলো। বলল, কি ভেবেছিলি আমি কিছু জানি না? আমারই ফ্রেন্ড আমারই ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমি জানবো না? আজমিরা তাকাতেই কাইফা বলল, আমার থেকে লুকানো, তাই না? তুই না বললি ওনার বিয়ে? কাইফা হাসতে হাসতে বলল, কাবিন হয়েছে, বিয়েও হয়ে যাবে। সবকিছু মাথার উপর দিয়ে গেল আজমিরার। বোকা বোকা চাহনিতে কিয়াসের দিকে তাকালো। কিয়াস তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনে। কিয়াস এতক্ষণ ধরে বুকে দুহাত গুজে মেয়েটাকে পর্যবেক্ষণ করছিল। কিয়াস ভ্রু নাড়িয়ে ইশারায় কিছু বুঝাতেই আজমিরা চোখ সরিয়ে নিল। ঘরোয়া আসরেই কিয়াস আজমিরার কাবিন হলো। সবটা স্বপ্নের মতো লাগছে আজমিরার কাছে। কিন্তু কিয়াস, আজমিরা রাবাব ওকে বোকা বানিয়েছে সবটা জানা সত্ত্বেও ওকে কিছু বলেনি। আজমিরাও বলবে না, ওদের কারোর সাথেই কথা বলবে না। ঘড়িতে এখন ঠিক 10টা। কিয়াসরা চলে গেছে অনেক আগে। আজমিরা ফ্রেশ হয়ে বিছানায় বসতেই কিয়াসের কল এলো। সহসা ভ্রু কুঁচকে ফেললো আজমিরা। রিসিভ করলো না, বরং কল কেটে দিল। সাথে সাথে কিয়াস আবারও কল করলো। আজমিরা মোবাইল সাইডে রেখে দিল। কিয়াস আর কল করলো না। আজমিরা চোখ মুখ কুঁচকে ফোনের দিকে তাকালো। আজমিরা কল রিসিভ করলো না বলে আর কল করবে না? আজমিরা ফুসফুস করতে করতে অনলাইনে গেল। দেখলো কিয়াসও অনলাইনে। আজমিরা কিয়াসের আইডি স্টক করলো। পরপর দেখলো কিয়াস ডে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে আজমিরা ঘুমটার আড়ালে কিয়াসের দিকে তাকিয়ে আছে, কিয়াসও তার দিকেই তাকিয়ে। সব থেকে অবাক হলো ক্যাপশন ডে। ক্যাপশন দেখে কিয়াস লিখেছে, প্রিয় হৃদয়নিতা, অবশেষে তোমাকে নিজের করে পাওয়া। আজমিরার চক্ষু চরক গাছ, হাঁ করে তাকিয়ে রইল। আচ্ছা, কিয়াস কি তাকে ভালোবাসে? বেশ সময় পর কিয়াসের মেসেজ এলো, কিয়াসের জীবনে আপনাকে স্বাগতম। আজমিরা টেক্সট সেন্ড করে বসে রইল। কি লিখবে সে? তার কি লেখা উচিত? কিয়াস দেখলো আজমিরা সেন্ড করে অনেকক্ষণ যাবত কিছু লিখছে আবার কেটে দিচ্ছে। কিয়াস ঠোঁট চেপে হাসলো।
এই মেয়েটাকে সে প্রথম দেখেছিল কাইফার স্কুলে। কাইফা আর সে একসাথে ফুচকা খাচ্ছিল। ছোট একটা বাচ্চা মেয়ে। যখন কিয়াস গেল সে থমকানো চোখে কিয়াসের দিকে তাকালো। কিয়াস তাকাতেই চোখে চোখ পড়লো দুজনে। কি হলো কে জানে, কিয়াস এক ধ্যানে সেই চোখে তাকিয়ে রইল। তারপর প্রায় দেখা হতো, কিয়াস দেখতো, কথা বলতো। মেয়েটা প্রথম কিয়াসকে দেখে ভয় পেত বোধ হয়, পরপর সব কিছু ঠিকঠাক। আজমিরা বেশ সময় নিয়ে লিখলো। ধন্যবাদ। কিয়াস হাসলো, পরপর লিখলো ভালোবাসি আজমিরা। আজমিরা শোয়া থেকে চট করে উঠে বসলো। ভালোবাসে? লোকটা আজমিরাকে ভালোবাসে? কই, এতদিন তো বলেনি। কিয়াস আবার লিখলো। কিছু বলবে না? আজমিরা মাথা ফাঁকা। কি বলবে? সে কিছুই খুঁজে পাচ্ছে না। তার কি বলা উচিত? সে কাঁপা কাঁপা হাতে লিখলো। কি বলবো? কিয়াস ঠোঁট কামড়ে হাসলো, লিখলো বলো ভালোবাসি। আজমিরা গোল গোল চোখ করে তাকিয়ে রইল। বেশ সময় পর লিখলো ভালোবাসি। দিনের ব্যস্ততা শেষে সূর্য ক্লান্ত হয়ে ঢলে পড়েছে পশ্চিমের আকাশে। চারপাশে গোধূলি আবেশ ছড়িয়ে পড়ছে, সাথে মিষ্টি নরম আলো, যার রং কখনো কমলা, কখনো লালচে সোনালি। আকাশ তখন এক বিস্তৃত ক্যানভাস, যেখানে সূর্য রং ছড়িয়ে বিদায়ের বার্তা লিখছে। হালকা বাতাস বইছে চারপাশে, গাছের পাতাগুলো একটু একটু দুলছে। রাবাব রেডি হয়ে বসে আছে। আরহাব বলেছিল তাকে আর মেয়েকে সাথে নিয়ে মার্কেট যাবে, কিন্তু আরহাবের আসার নাম নেই। নিজেদের টুকটাক কেনাকাটা করার আছে। রাবাব কয়েকবার কলও করেছে, ফোন তুলেনি আরহাব। গাল ফুলিয়ে বসে রইল রাবাব, সাথে পূর্ণ। রাবাব গালে হাত রেখে দাঁত চিবিয়ে বলল, তোর বাপ দেখেছিস? তোর বাপ এলো না? পূর্ণ মুখ ফুলিয়ে বলল, এলো না। রাবাব আবারও কল করলো। আরহাব কল কেটে দিল। সুলতানা বেগম ছেলের বউ আর নাতিকে গাল ফুলে বসে থাকতে দেখে হাসলো। মা মেয়ে দুটোই বাচ্চা। রাবাব মেয়েটা ভীষণ মিষ্টি। রুমে ঢুকতেই রাবাব নালিশ করে বলল, দেখেছো দেখেছো তোমার ছেলে এলো না? সাথে সাথে পূর্ণও বলল, দেখেছো দেখেছো আমার ছেলে এলো না। সুলতানা বেগম শব্দ করে হাসলো। পূর্ণকে কোলে নিয়ে বলল, আজমিরাকে সাথে নিয়ে তোরা যা, আরহাব কাজে ব্যস্ত হয়তো। রাবাব চট করে উঠে দাঁড়ালো। তাই তো, আরহাবের অপেক্ষা কেন করবে? আজমিরাকে সাথে নিয়ে যাবে, কেনাকাটা শেষ করে বাড়ি ফিরে পরে আরহাবকে দেখাবে মজা। রাবাবের কল রিসিভ করে না, রাবাবকে দেওয়া কথা রাখে না। পূর্ণকে সুলতানা বেগমের কাছে রেখে আজমিরাকে সাথে নিয়ে মার্কেটে যাওয়ার জন্য বের হলো। রাবাবের পরনে কালো বোরখা, নিকাব দিয়ে মুখ ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। প্রচন্ড ভিড়ে কোনো রকম প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল রাবাব। দুজনের হাত ভর্তি ব্যাগ। মার্কেট থেকে বের হতেই রাবাব মাথা ঘুরে উঠলো। দ্রুত রিকশায় উঠে বসলো। মির্জা বাড়ির সামনে এসে রিকশা থেকে নেমে এলোমেলো পায়ে বাসায় ঢুকলো। এমন সময় হাত থেকে ব্যাগগুলো ফসকে পড়লো মাটিতে। আজমিরা হকচকিয়ে উঠল। হঠাৎ রাবাবের সামনে সব ঝাপসা, ঘোলা লাগছে, মাথা ঘুরছে, অস্বস্তিতে গা গুলিয়ে উঠছে। ঘেমে নেমে অবস্থা খারাপ, মনে হচ্ছে মৃত্যু তার সামনে এসে দাঁড়িয়েছে। গলা শুকিয়ে চৌচির, এক ফোঁটা পানি পেলে হয়তো কলিজা ঠান্ডা হতো রাবাবের। এমন অসহ্য যন্ত্রণা, অসহ্য মাথা ব্যথায় কুকড়ে উঠল রাবাব। নিকাব সহ মাথা চেপে ধরলো। মনে হচ্ছে মাথায় কেউ হাতুড়ি পিটাচ্ছে। দাঁতে দাঁত চেপে এক হাতে মাথা চেপে নিজেকে সামনে নিতে চেয়েও পারল না রাবাব। মাটিতে লুটিয়ে পড়ে মৃদু আর্তনাদ করলো। আজমিরা হাতে ব্যাগগুলো রেখে রাবাবের মাথা কোলে তুললো। রাবাব জ্ঞান হারালে ভয়ে আতঙ্কে কেঁদে উঠল আজমিরা। কি করবে? রাবাবের কি হলো? বাহিরে কেউ নেই, কাকে ডাকবে? মাকে? গালিব মির্জা আরহাব তো বাসায় নেই। সে উঁচু গলায় মাকে ডাকলো। সুলতানা বেগম শুনলেন না বোধহয়। আজমিরার সাথে সাথে কল করলো আরহাবকে। কল রিসিভ করতে আজমিরা কাপা গলায় বলল, ভাইয়া ভাইয়া ভাবি। আরহাব বাড়িতেই আসছিল। সে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে? জানি না ভাইয়া, তুমি দ্রুত আসো। আরহাব দ্রুত গতিতে বাইক ছাড়লো। আজমিরা দৌড়ে সুলতানা বেগমকে ডাকলো। পূর্ণ ঘুমিয়েছে। সুলতানা বেগম পূর্ণের পাশেই ছিল। মেয়ের চেঁচামেচি শুনে পূর্ণকে রুমে রেখে বের হতেই দেখলো হন্তদন্ত আজমিরাকে। সুলতানা দৌড়ে বাইরে আসতেই দেখলো কালো বোরকা জড়ানো রাবাব মাটিতে লুটিয়ে আছে। হাসতে হাসতে বের হয়ে যাওয়া মেয়েটা কেমন নিস্তজ হয়ে পড়ে আছে। হসপিটালে দাঁড়িয়ে আছে আরহাব, আজমিরা। এখনো জ্ঞান ফিরেনি রাবাবের। কেবিনের বাইরে সুলতানা বেগম, সাবরিনা, গালিব মির্জা দাঁড়িয়ে আছে। একটু পরেই হসপিটালে ছুটে আসলো সরোয়ার তালুকদার আর রাবাবের আম্মা। পূর্ণ আজমিরার কোলে ঘুমিয়ে আছে। রাত এখন 8:20। বেশ সময় পর রাবাবের জ্ঞান ফিরল। পিট পিট চোখে সামনে তাকাতেই দেখলো মাথার উপর দৃশ্যমান সাদা ছাদ। মাথা ভার হয়ে আছে, চিবুক গিলে মাথা চেপে ধরলো। অন্য হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন চলছে।
কিছু মনে পড়তে চেঁচিয়ে উঠল রাবাব। পূর্ণের আব্বু। তখনই এক শক্তপোক্ত পুরুষালী হাতে চাপা পড়লো রাবাবের নরম হাত। পাশে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল আরহাবের বিধ্বস্ত চেহারা। রাবাবের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল তরল অশ্রুকণা। আরহাবের চোখ লাল হয়ে আছে, এলোমেলো চুল চোখে, মুখের অবস্থা নাজেহাল। আচ্ছা, আরহাব কি কেঁদেছে? আরহাব রাবাবের হাত চেপে একাধারে চুমু দিতে দিতে ব্যস্ত গলায় বলল, বেশি কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? মাথা ব্যথা কমেছে, তবে ইদানিং হুট করে মাথা ব্যথা শুরু হয়, আবার একাই কমে যায়। রাবাব আমলে নেয়নি তেমন, কিন্তু আজ মনে হচ্ছিল মাথাটা ফেটেই যাচ্ছে। মনে হচ্ছিল মরণ যন্ত্রণা ঠিক এমনই হয়। রাবাব চোখ বুজে ফেলল। রাবাব ধীর গলায় বলল, পানি খাবো। আরহাব সাথে সাথে পানি খাওয়ালো। আরহাব এখনো রাবাবের হাত ছাড়লো না, যেন ছেড়ে দিলেই রাবাব পালিয়ে যাবে। রাবাব হাতের দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। মলেন মুখে হেসে বলল, পালিয়ে যাচ্ছি না তো। আরহাব উঠে রাবাবের কপালে চুমু খেয়ে বলল, পালিয়ে যাবি কোথায়? রাবাব ঠোঁট চেপে হাসলো, বলল, যেখানে গেলে আপনার মতো বদলোক আমাকে পাবে না। আরহাব থমথমে গলায় বলল, তোর জীবনের সবটা জোরে শুধু আর শুধু আরহাব মির্জা। পৃথিবীর যেখানে যাবি সেখানেই আরহাব মির্জাকে পাবি। রাবাব হাসতে হাসতে বলল, যদি মরে যায় ওখানেও আপনাকে পাবো। আরহাব থমকে গেল। রাবাবের হাত শক্ত করে চেপে ধরলো বুকে। রাবাব দেখলো আরহাবের মলিন অসহায় মুখ। রাবাব আরহাবকে এমন অবস্থায় কখনো দেখেনি, এতটা অসহায় তাকে কখনো লাগেনি। আরহাব অনেকটা তেরা জাতীয় পুরুষ, সে কোনো কিছুতেই এত সহজ ভয় পায় না। রাবাব বুঝলো বলতে বলতে বেশি বলে ফেলেছে, তাই ধীর গলায় বলল, মজা করেছি তো। রাবাব আরহাবের হাতে চুমুকি দিয়ে ধীর গলায় বলল, কতটা ভাগ্যবতী আমি, আমাকে হারানোর ভয়ে আমার স্বামী কেঁদে ফেলে। আমাকে হারানোর ভয়ে তার বুকে তীব্র ব্যথা হয়। উফ। রাবাব চোখ বুজে রইল। এই মানুষটাকে ছাড়া রাবাবের পুরো পৃথিবী থমকে যাবে। এই জীবনে আরহাব নামক মানুষটাকে ভোলা ভীষণ কঠিন, ভীষণ ভীষণ। আর আরহাব নামক মানুষটা ছাড়া বেঁচে থাকাও অসম্ভব। আচ্ছা, রাবাব কি জানে রাবাব নামক মানুষটা ছাড়া আরহাব মির্জা নামক তেরা, কাউকে পরোয়া না করা মানুষটাও বেঁচে থেকেও মরে যাবে? আচ্ছা, রাবাব কি জানে রাবাব ছাড়া এই মানুষটার জীবন ছিন্ন ভিন্ন হয়ে পড়বে? রাবাব নামক মানুষটাকে ছাড়া আরহাব মির্জার কোনো অস্তিত্ব থাকবে না। কেটে গেছে 2 দিন। রাবাবকে সেদিনই হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। সেদিন কিছু টেস্ট করা হয়েছে, সেগুলো রিপোর্ট আসবে আজ। রাবাব চেয়েছিল নিজে গিয়েই আনবে। এখন সে আর অসুস্থ নেই, ডক্টরের দেওয়া ওষুধ খাওয়ায় মাথা ব্যথা কমেছে। এখন সে পুরোপুরি সুস্থ। রাবাব পূর্ণকে খাওয়াচ্ছিল। মেয়েটা খাওয়ার সময় এত বায়না করে, খাবে না, গিলবে না, মুখে জমিয়ে রেখে দিবে, পুরো বাড়ি দৌড়াবে। রাবাব এবার ধমকে বলল, পূর্ণ। পূর্ণ গাল ফুলালো, দৌড়ে সুলতানা বেগমের কোলে গিয়ে উঠল। সুলতানা বেগম পূর্ণের ফর্সা গাল টেনে বলল, না খেয়ে এখানে কেন? পূর্ণ গাল ফুলে বলল, আমার গালি দিচ্ছে। সুলতানা বেগম কাগজ কলম রেখে বলল, না খেলে গালি তো দিবেই। পূর্ণ জেদ দেখিয়ে বলল, খাবো না। রাবাব প্লেট হাতে সুলতানা বেগমের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, সুলতানা বেগম মাথা নাড়িয়ে বলল, আমি দেখছি। রাবাব ভ্রুকুচকে তাকাতেই পূর্ণ মুখ ভেঙচি কাটলো। মেয়েকে ভেঙচি কেটে রাবাব দ্রুত পায়ে কিচেনের দিকে পা বাড়ালো। আমার ওয়ালেটটা কোথায়? আরহাবের গলা শুনে থমকে দাঁড়ালো রাবাব। ওয়ালেট? লোকটা ওয়ালেট খুঁজে পাচ্ছে না। ওয়ালেট তো ড্রেসিনের সামনেই রাখা। সে চেঁচিয়ে বলল, দেখুন ড্রেসিনের সামনে। আরহাব পুনরায় বলল, আমার ঘড়ি পাচ্ছি না। দেখুন ওয়ালেট ঘড়ি দুটোই একসাথে। পাচ্ছি না, তুই রুমে আয়। রাবাব কপাল কুঁচকালো। এদিকে ফারজা ফিক করে হেসে উঠল। ফারজা জানে ওসব ওয়ালেট টোয়ালেট কিছুই না, এসব রাবাব ভাবিকে রুমে নেওয়ার জন্য বলা। রাবাব তাকাতেই ফারজা চলে গেল কিচেনে। মেয়েটা রাবাব সুলতানা বেগমের সাথে টুকটাক কাজ করে, কেবল ক্লাস 9-এ উঠেছে। আরহাব তার পড়ালেখার সমস্ত খরচ দেয়। রাবাবের রাগ লজ্জা দুটোই হচ্ছে এ লোককে রাবাব এমনি এমনি বদলোক বলে। লোকটা আসলে আস্ত বদলোক। রাবাব ফুসফুস করতে করতে রুমে গেল। রুমে যেতেই দেখলো আরহাব ড্রেসিনের সামনে দাঁড়িয়ে, হাতে ঘড়ি পড়ছে, তার ঠিক সামনে ওয়ালেট। রাবাব কপাল কুচকালো, বলল, এগুলো নাকি পাচ্ছেন না? আরহাব দাঁত কেলিয়ে এগিয়ে এসে রাবাবের কুচকানো কপালে টুপ করে চুমু বসিয়ে দিল। বলল, তাহলে এখন পেলেন কোথায়? আরহাব রাবাবের গাল টেনে বাঁকা হাসলো, বলল, তুই এলি, ওরাও হেঁটে হেঁটে চলে এলো। রাবাব আরহাবের হাত সরিয়ে তেজি গলায় বলল, সকাল সকাল ভাতরামি করতে চাইছেন? আরহাব ঠোঁট চেপে হাসলো, পরপর বলল, একদম না।
রাবাব কপাল কুঁচকে বলল, হলে আরহাব হেসে রাবাবকে নিজের কাছে টেনে ওর কপালের চুলগুলো ছুঁয়ে দিয়ে বলল। সকাল সকাল বউকে ভালোবাসতে আদর করতে চাইছি। রাবাব কপাল কুঁচকাতেই আরহাব মুখ নাড়িয়ে বলল। বউয়ের কসম, বউকে আদর করার জন্য ডেকেছি। রাবাব নাক মুখ কুঁচকে বলল। বদ লোক। আরহাব হো হো করে হাসলো। ঘড়িতে সন্ধ্যা 6টা বাজছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, শুধু ওয়ার্ড বয়ের জুতোর শব্দ ভেসে আসছে। রিপোর্টগুলো নিতে আরহাব এসেছে। ডক্টর রিপোর্টগুলো নেড়েচেড়ে দেখছিল। ডাক্তার যখন গভীর নিঃশ্বাস ফেলে বলল, রাবারের মাথায় ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছে। তখন মনে হলো কিছু সময়ের জন্য তার পৃথিবী থমকে গেল। আরহাবের কানে যেন বাজ পড়লো, গলা শুকিয়ে এলো, বুকের ভিতরটা কেমন যেন মুচড়ে উঠলো। সহসাই কিছু বলতে পারল না। ডক্টর মেহরোজ আলম শান্ত গলায় বললেন, দেখুন মির্জা সাহেব, এটা আসলে ক্যান্সার জাতীয়, ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। এখন প্রথম স্তরে আছে। আমাদের মিসেস মির্জার দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, যদিও ঝুঁকিপূর্ণ অনেক, তবে আল্লাহ ভরসা। আরহাব থমকে দাঁড়ায়। তার বুকের ভেতর ঝড় বইছে, অথচ ঠোঁটে শুধু নিস্তব্ধতা। ডক্টর আরো কিছু বলেছিল হয়তো, তবে আরহাব শুনেছে কিনা সন্দেহ। সে যখন বাড়িতে ফিরল তখন ঘড়িতে রাত 11টা। কলিং বেল দিতেই রাবাব দরজা খুলল। রাবাব ভ্রুকুচকে আরহাবকে দেখলো, পরপর কোমরে হাত গুজে রাগী গলায় বলল, আপনাকে কতবার বলেছি বাড়িতে তাড়াতাড়ি ফিরবেন। আরহাব রাবাবের মুখের দিকে তাকিয়ে আছে। ক্লান্ত লাগছে কি মেয়েটাকে? এই যে ফর্সা মুখশ্রী, কেমন ফ্যাকাশে লাগছে। ধীরে ধীরে মেয়েটা আরহাবের থেকে দূরে চলে যাবার পথে। রাবাব পুনরায় তেজি গলায় বলল, আপনি তো জানেন পূর্ণ আপনি না আসলে ঘুমায় না, জ্বালিয়ে মারছিল আমায়। বাপমে কি পেয়েছেন আমায়? দেখুন, এভাবে চলতে থাকলে দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাব। রাবাবকে কথা শেষ করতে না দিয়ে আরহাব জড়িয়ে নিল রাবাবকে। গলায় মুখ গুজে শক্ত করে জড়িয়ে রইল। রাবাব হাত দুদিক ছড়িয়ে দাঁড়িয়ে রইল। হুট করে এলোকের হলো কি? রাবাব চোখ নাড়িয়ে আশেপাশে নজর বুলালো, কেউ নেই। সে নিজেকে ছাড়াতে চাইলো, পারল না। কিচেনে ফারজা আছে, যে কোনো সময় চলে আসতে পারে। সে দু হাতে আরহাবকে ধাক্কা দিল। এ লোকের থেকে ছাড় পাওয়া রাবাবের সাধ্যের বাইরে। এবারও পারল না। ততক্ষণে ফারজা ভাবি ভাবি ডেকে এদিকটাই আসছিল। রাবাব দু হাতে আরহাবকে ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ছাড়ুন, কি করছেন? একদম ঢং করবেন না। কি ভেবেছেন আপনি প্রতিদিন দেরি করে ফিরবেন আর রাবাব সব মেনে নিবে? রাবাব আর মানবে না। ছাড়ুন, ছাড়ুন বলছি। আরহাব কি কিছু শুনেছে? বোধহয় না। রাবাব অবাক হলো ভীষণ। অন্যদিন হলে আরহাব জেদ করতো, আজ করছে না। রাবাব ধীর গলায় বলল, কি করছেন? ফারজা আসছে, ছাড়ুন। ততক্ষণে ফারজা এসে দাঁড়িয়েছে। ওদের দুজনকে দেখে ফারজা দ্রুত গতিতে চলে গেল। আরহাব ছেড়ে দিল, সোজা হয়ে দাঁড়ালো। রাবাব আরহাবের দিকে তাকাতেই দেখলো এলোমেলো আরহাবকে। উস্কো খুস্কো চুল, মলিন শার্ট, কেমন মরা মরা হয়েছে। রাবাব হকচকে উঠল। দ্রুত আরহাবের হাত টেনে ব্যস্ত গলায় বলল, কি হয়েছে? কি হয়েছে আপনার? আরহাব কিছু বলল না। সে দ্রুত পায়ে রুমের দিকে গেল। রাবাবও পিছু পিছু গেল। রাত এখন গভীর। রাবাব ঘুমিয়েছে, ক্লান্ত শরীর। ফর্সা মুখশ্রী কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে, চোখের নিচে কালো রং ছড়িয়ে পড়েছে। আচ্ছা, মেয়েটা কি জানে তার ভিতর ধীরে ধীরে বাড়ছে এক দুরারোগ্য? আরহাব ঘুমন্ত রাবাবকে টেনে শক্ত করে বুকে জড়ালো। দু চোখে ঘুম নেই, তার পুরো পৃথিবী কেমন বিষণ্ণ লাগছে। মনে হচ্ছে আরহাব চোখ বুঝলেই রাবাব অন্ধকারে হারিয়ে যাবে, যেখানে গেলে আরহাব আর রাবাবকে ফিরে পাবে না। আরহাব ঘুমন্ত রাবাবের কপালে চুমু খেল। মুহূর্তেই চোখ ভিজে উঠল। আরহাব কি কাঁদছে? হ্যাঁ, প্রিয়তমাকে হারানোর ভয়ে সে কাঁদছে। ভিতরটা হাহাকার করছে। আরহাবের ভিতর চলছে রাবাবকে চিরতরে হারানোর ভয়। রাবাবকে হারালে আরহাব বেঁচে থেকেও মরে যাবে। আরহাব কোনোভাবে তার মেঘফুলকে হারাতে চায় না। যে কোনো মূল্যে রাবাবকে সে নিজের কাছে রাখবে, সারা জীবন বুকের মাঝে লুকিয়ে রাখবে। আরহাবের চোখ বেয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। শ্বাস ভারী হয়ে উঠল। রাবাবের মাথায় কয়েকবার ঠোঁট ছোঁয়ালো। রাবাবের কপালে কপাল ঠেকিয়ে আকুতি কণ্ঠে বলল, আল্লাহ, আমি আমার মেঘফুলকে হারাতে চাই না। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। সবাই স্তব্ধ। কারো মুখে রানী। এতটুকু মেয়েটার সাথে কেন এমন হচ্ছে? বয়স কত মেয়েটার? হবে হয়তো 22 বা 23। স্বামী, সন্তান, সংসার জীবনের কতদিন? 4 বছর? এত অল্প হায়াত নিয়ে কেন পৃথিবীতে আসলো মেয়েটা? আরহাব শক্ত হয়ে বসে রইল। মেয়েটার কষ্ট নিজ চোখে দেখে সামলাতে পারছে না। বুকটা ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে কি করলে রাবাবকে এই কষ্ট থেকে বাঁচাতে পারবে।
সন্ধ্যায় মেয়েটাকে মাথা চেপে অসহ্য যন্ত্রণায় ছটফট করতে দেখেছিল। মনে হচ্ছিল আরহাব মরে যাচ্ছে। বুকটা হাহাকার করে উঠছিল। অসহ্য যন্ত্রণায় বুকের ভিতরটা কেমন হাঁসফাঁস লাগছিল। এই মেয়েটার প্রতিটা চিৎকারে আরহাবের বুকটা ছিঁড়ে যাচ্ছে। কি অসহ্য যন্ত্রণা! মেয়েটা যখন অসহ্য যন্ত্রণায় আরহাবকে জড়িয়ে ধরলো, আরহাবের ইচ্ছে করলো মেয়েটাকে বুকের ভিতর পুড়ে নিতে, এমন কিছু করতে যাতে মেয়েটার কষ্ট মুহূর্তেই কমে যায়। হায় আফসোস, আরহাব সেটা পারল না। রাবাবের মা মেয়ের অসুখের কথা শুনতেই পাগল প্রায় অবস্থা। সুলতানা বেগমের অবস্থা এমন, আজমিরা পূর্ণকে সামলাচ্ছে, মেয়েটা রাবাবের জন্য এত কাঁদছে। গালিব মির্জা, সরোয়ার তালুকদার কেমন পাথরের ন্যায় বসে আছে। মেয়েটা তো তাদের আদরের, ভীষণ আদরের। ডক্টর বের হতেই সাফওয়ান আরহাব ডক্টরের সাথে কথা বলতে বলতে ডক্টরের কেবিনের দিকে গেল। কেবিনে পিনপনে নীরবতা। ডক্টর মেহরুজ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, দেখুন মির্জা সাহেব, রাবাব ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়বে। মাথার যন্ত্রণা আরো তীব্র হবে। যেহেতু এটা ক্যান্সার জাতীয়, তাই এর চিকিৎসা কঠিন। এই চিকিৎসায় অপারেশন প্লাস কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগে। আরহাব সোজা হয়ে বসলো, লম্বা শ্বাস নিল। সাফন ধীর গলায় বলল, কিন্তু ডক্টর, অপারেশনের পর রাবাব সুস্থ হয়ে যাবে তো? দেখুন, অপারেশনে যদিও ঝুঁকি বেশি, তবে এখনও অনেক রোগী সঠিক চিকিৎসায় 5 থেকে 10 বছর বা তারও অধিক সময় সুস্থভাবে বেঁচে আছেন। ঝুঁকি থাকলেও আমাদের যতদূর সম্ভব মিসেস মির্জার অপারেশন করতে হবে। তা না হলে মিসেস মির্জার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হবে, তীব্র যন্ত্রণায় ছটফট করবে। তখন হয়তো আমাদের হাতে কিছুই করার থাকবে না। আরহাব উঠে গেল। যেতে যেতে শক্ত গলায় বলল, ডক্টর মেহরোজ, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আরহাব রাবাবের কেবিনে যেতেই দেখলো রাবাবের পাশে সরোয়ার তালুকদার সহ বাকি সবাই বসে আছে। রাবাবের শুকনো মুখের দিকে তাকাতেই গলা শুকিয়ে এলো আরহাবের। সরোয়ার তালুকদার মেয়ের মাথায় হাত বুলালেন। রাবাব হাসলো, অলিন হাসি। সরোয়ার তালুকদার বললেন, আমার মায়ের কি এখনো খারাপ লাগছে? কোথাও কষ্ট হচ্ছে? রাবাব মাথা নাড়লো। রাবাবের মা মেয়ের মুখের দিকে তাকিয়ে ঢুকরে কেঁদে উঠল। সে দ্রুত পায়ে কেবিন থেকে বের হলো। আরহাবকে দেখে সরোয়ার তালুকদার সহ বাকিরাও কেবিনের বাইরে গেল। আরহাব শক্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। রাবাব ভ্রুকুচ গেল, ধীর গলায় বলল, ওখানেই দাঁড়িয়ে থাকবেন। আরহাব এগিয়ে এসে বেডের একপাশে বসলো। রাবাব অবাক হলো, এত বাধ্য লোক। রাবাব লোকটাকে দেখলো, কেমন যেন লাগছে, এলোমেলো, উস্কো খুস্কো চুল, মলিন মুখ। মনে হচ্ছে ঠিকমতো ঘুমায়নি, খায়নি। লোকটাকে পাগল পাগল লাগছে। রাবাব ধীর গলায় বলল, আপনাকে পাগল পাগল লাগছে, সাথে বকাটির মতোও লাগছে। আরহাব রাবাবের দিকে তাকাতেই রাবাব ভ্রু কুঁচকালো, বলল, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও আসময় আয়নায় নিজের চেহারা দেখে আসুন। আপনার এই বখাটেদের মতো লুক দেখে আমার মেজাজ হাই টেম্পারের হয়ে যায়। ঠিক এজন্যই আপনাকে আমার ভালো লাগতো না। বিয়ে তো দূর থাক, সবসময় চাইতাম আপনার সাথে আমার দেখা না হোক, কিন্তু সবসময় আপনার সাথেই কিভাবে কিভাবে যেন দেখা হয়ে যেত। এত লুকিয়ে থাকতাম, অথচ যেখানে লুকাতাম সেখানে আপনি থাকতেন। কেন থাকতেন? বলেই শব্দ করে হাসলো রাবাব। আরহাব করুণ চোখে দেখলো তার মেঘফুলের মলিন হাসি। এরপর শীতল গলায় বলল, কারণ তোর সবটা জুড়েই আমি, যেখানে তুই সেখানে আরহাব মির্জা। রাবাবের মুখ থেকে হাসি উবে গেল, চোখের কোণে জমলো অশ্রুকণা। সে আরহাবের হাত চেপে কাঁপা কাঁপা গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি পূর্ণের বাবা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। বুকটা কেঁপে উঠল আরহাবের। এই মেয়ে তাকে কখনো ভালোবাসি বলেনি। সে রাবাবের হাতে চুমু খেলো। রাবাব আবার বলল, যদি আমাদের আর দেখা না হয় আপনি কি আমায় ভুলে যাবেন? আরহাব নিজেকে যথেষ্ট স্ট্রং রাখার চেষ্টা করছেন। মেয়েটার সামনে ভেঙে পড়লে চলবে না। সে থমথমে গলায় বলল, দেখা হবে না কেন? কোথায় যাবি? রাবাব স্মিত হাসলো। যেখানে গেলে আপনাকে, পূর্ণকে, আপনাদের সবাইকে আমি আর দেখতে পারবো না। আরহাব রাবাবের গাল চেপে বলল, যেতে চাইলে যেতে দেবো ভাবছিস? রাবাব শব্দ করে হাসলো, বলল, কেন বেঁধে রাখবেন? আরহাব চোয়াল শক্ত করে বলল, দরকার পড়লে তাই করব। যদি আপনার সেই শক্তি না থাকে? আরহাব কপাল কুঁচকে তাকালো। রাবাব বলল, মানে বেঁধে রাখার শক্তি। আরহাব ধমকে বলল, চুপ, তুই কোথাও যাচ্ছিস না রাবাব। নীরবতা। ততক্ষণে কেবিনে রাবাবের খাবার নিয়ে এলো নার্স। আরহাব রাবাবের কপালে হাত বুলালো। আপনি এখন বাইরে যান, রোগীকে খাওয়াতে হবে। আরহাব নার্সকে যেতে বলল। নার্স বলল, আপনি পারবেন? খাওয়া শেষে ওনার ড্রেসও চেঞ্জ করতে হবে। আরহাব থমথমে গলা হ্যাঁ বলল। রাবাব নার্সের দিকে তাকাতে নার্স মিটিমিটি হাসলো। রাবাব লজ্জা পেল ভীষণ।
পরপর অবাক চোখে তাকিয়ে রইল। আরহাব খাবারগুলো ব্যস্ত হাতে গুছিয়ে নিল। রাবাবকে উঠিয়ে বেডে হেলান দিয়ে বসিয়ে দিল। এলোমেলো চুলগুলো দু হাতে গুছিয়ে দিল। রাবাবের মুখের সামনে ধরলো। রাবাব বুঝতে পারছে লোকটা ভিতর ভিতর ঠিক নেই, অথচ বাহিরে তার কত অভিনয়। রাবাব খেতে খেতে ধীর গলায় ডাকলো, শুনুন। আরহাবের হাত থেমে গেল। সে তাকালো রাবাবের দিকে, বলল, পূর্ণকে ভালো রাখবেন প্লিজ। আরহাব কপাল কুঁচকে ফেলল। বাইরে বৃষ্টি ঝরছে টুপটাপ। আকাশটা আজ কেমন যেন ভারী। কৃষ্ণ মেঘে ঢেকে আছে চারদিক। বাতাসে এক অদ্ভুত গুমোট ভাব, যেন প্রকৃতি নিজে ভয়ে শ্বাস নিতে পারছে না। দূরে কোথাও বাজ পড়ল। মেঘ কেঁপে উঠল, যেন অপারেশন থিয়েটারের ভেতরে রাবাবের বুকের কাঁপন বাইরের দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, শুধু বৃষ্টির ঝুপঝাপ শব্দ শোনা যাচ্ছে। অপারেশন থিয়েটারের উপর জ্বলছে। এক একটা মিনিট সবার কাছে শতাব্দীর মতো দীর্ঘ। প্রত্যেক মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ হয়ে আসছে। মিনিট পেরোচ্ছে, কিন্তু মনে হচ্ছে সময় থমকে গেছে। প্রত্যেক সেকেন্ড যেন এক একটা শ্বাসরুদ্ধকর যুদ্ধ। অপারেশন থিয়েটারের বাইরে হাহাকার করা নীরবতা। করিডোরে কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছটফট করছে। রাবাবের সুস্থতার জন্য দোয়া আর হারানোর ভয়ে চোখগুলো আতঙ্কে ভরা। আরহাব শক্ত হয়ে বসে আছে। আরহাবের হাত কাঁপছে, চোখ লাল, ঠোঁট শুকনো। এ যেন এক অন্য আরহাব, সবকিছু হারিয়ে নিঃস্ব। তার মনে চলছে এক প্রলয় সৃষ্টিকারী ঝড়, যে ঝড়ে সে ধ্বংস হয়ে যাচ্ছে, তুলপার হয়ে যাচ্ছে, অথচ বাহিরে সে ভীষণ শান্ত। রাবাবের মা শব্দ করে কেঁদে বলে উঠল, ইয়া রব, আমার এই বাচ্চা মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ? ও তো কারো ক্ষতি করেনি। ইয়া আল্লাহ, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। সাবরিনা শাশুড়িকে নিয়ে বসালেন। সুলতানা বেগম আজমিরার চোখে চিকচিক করছে অশ্রুকণা। গালিব মির্জা সরোয়ার তালুকদার বসে আছে। করিডোর হাহাকারে ভরে উঠল। আজমিরা পূর্ণকে শক্ত করে কোলে নিয়ে বসে আছে। আরিফ পাশে বসে আছে। পূর্ণ মায়ের কাছে যাবে জেদ করতে করতে ঘুমিয়ে গেছে। অপারেশন থিয়েটার লালবাতি নিভে যেতেই সবাই আতঙ্কে উঠে দাঁড়ালো। ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হতেই সবাই ঝাঁপিয়ে পড়ল। শুধু আরহাব একইভাবে বসে রইল। ডক্টর ধীর গলায় বলল, অপারেশন সফল হয়েছে। এই কথা শুনে নতুন আশার আলো জ্বলে উঠল। মেহেরোজ বলল, তবে সাফন ব্যস্ত গলায় বলল, তবে কি ডক্টর? আমার বোন ঠিক হয়ে যাবে তো? মেহেরোজ দীর্ঘশ্বাস ফেলল, বলল, দেখুন, এ ধরনের কেস অনেক রিস্কি হয়। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এখন বাকিটা আল্লাহর হাতে। আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সবাই আতঙ্ক ভরা চোখে তাকিয়ে আছে। মেহেরোজ বলল, অপারেশন সাকসেস হলেও মিসেস রাবার ক্রিটিক্যাল অবস্থায় আছে। আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করুন। এক অনিশ্চিত ভবিষ্যৎ। প্রতিটা মুহূর্ত শ্বাসরুদ্ধকর হয়ে উঠছে, যেখানে কেউ জানে না কি হবে। হয়তো রাবাব ফিরবে, না হলে রাবাবকে হারাতে হবে চিরদিনের জন্য। এটা ভাবতেই আরহাব চোখের পানি থামাতে পারল না। সাফওয়ান তাকে ধরতে গিয়েও থেমে গেল। আরহাবের অবস্থা যেন পাগলের মতো। সে আর কাউকে চিনছে না। দীর্ঘ 10 ঘন্টা পর সময়ের সাথে সাথে রাবাবের কন্ডিশন কিছুটা স্বাভাবিক হলো। নার্স এসে যখন জানালো রাবাবের কন্ডিশন এখন স্বাভাবিক, কথা শোনা মাত্র আরহাব হসপিটালের করিডোরে সিজদা করলো। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। তিনি রাবাবকে আবারও তার কাছে ফিরিয়ে দিয়েছেন। একটা কথায় সবার বুক হালকা হলো। সরোয়ার তালুকদার দীর্ঘশ্বাস ফেললেন। সুলতানা বেগম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আরহাব ফজরের নামাজ শেষ করে আইসিইউর সামনে দাঁড়ালো। এ সময় হসপিটাল একদম শান্ত। সাফওয়ান সরোয়ার তালুকদার বসে বসে ঘুমাচ্ছেন। গালিব মির্জা সাবরিনা সহ বাকিদের বাসায় নিয়ে গেছেন। আরহাবের পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। কাঁচের জানালা দিয়ে রাবাবকে দেখা যাচ্ছে। ফ্যাকাশে মুখে অক্সিজেন মাস্ক, শরীরে নানান টিউব, মনিটরে হৃদস্পন্দনের ওঠানামা। আরহাব ধীর গলায় বলল, মেঘফুল ছাড়া আরহাবকে ভাবতেই নিজেকে কেমন পাগল পাগল লাগে। রাবাব, তুই ছাড়া আরহাব নিঃস্ব। আরহাব যে বেঁচে আছে রাবাব নামের এক শুভ্র মেঘফুলের মায়ায়। 1 বছর পর মির্জা বাড়ি আনন্দে মেতে উঠেছে। পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে। আজ আজমিরার বিয়ে। এতদিন পরে মির্জা বাড়ি আনন্দে মেতে উঠেছে। পূর্ণ সারা বাড়ি ছুটছে, আর আরিফ পূর্ণকে এখান থেকে সেখানে থেকে ধরে এনে বসিয়ে রাখছে। মেয়েটা বড্ড পাজি। আরিফ কয়েকবার থমকেছে, তবুও কাজ হয়নি। ইয়া আল্লাহ! আতঙ্কে কেঁপে উঠল রাবাব। হাত থেকে ছিটকে পড়লো গাছটা। আরহাব ভ্রুকুচকে তাকাতেই রাবাব কোমরে হাত গুজে কটকটে গলায় বলল,
বদলোক আপনি কখন এলেন? আরহাব গাজরা হাতে নিল। রাবাবের দিকে একদৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলল, মাত্রই। কোথায় ছিলেন? আরহাব কি শুনলো? সে তো মুগ্ধ চোখে রাবাবকে দেখছে। রাবাব আজ গোল্ডেন রঙের শাড়ি পরেছে, ঘাড়ো কাজল, চুলগুলো হাতকোপা করেছে, গাজরা সেট করবে বলে। হালকা লিপস্টিক এ অপসরা লাগছে। আরহাবের ইচ্ছে হলো টুপ করে চুমু বসিয়ে দিতে। সে সোজা দরজা বন্ধ করে এলো। রাবাব আরহাবকে এভাবে তাকাতে দেখে ঠোঁট চেপে হাসলো, বলল, আরহাব ভাই। কথাটা শোনা মাত্রই আরহাবের ধ্যান ভাঙলো। রোমান্টিক মুডের দফারফা অবস্থা। ভাইয়া থেকে সাইয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আরহাব তো ভাইয়া থেকে সাইয়া হয়ে আবারও সাইয়া থেকে ভাইয়া হয়ে যায়। এ কেমন অবিচার বউয়ের! রাবাব দৌড়ে পালাবে, তার আগেই আরহাব রাবাবকে নিজের সাথে জড়িয়ে নিল। রাবাব শাসিয়ে বলল, দেখুন, ছাড়ুন ছাড়ুন বলছি, আমার সাজ নষ্ট হয়ে যাবে। আরহাব চোখ মুখ শক্ত করে বলল, হোক। রাবাব ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরহাব নিজের ঠোঁটে চেপে ধরলো রাবাবের ঠোঁট। পরপর গালে ঠোঁট চেপে ধরলো। রাবাব দুহাতে ধাক্কা দিতেই আরহাব একটু নড়ে গেল। পরপর টাল সামনে বাঁকা হাসলো। পরপর কোলে তুলে নিল রাবাবকে। সমাপ্ত।